গভীর রাতের গ্রামটা কুয়াশার চাদরে ঢেকে গেছে। বাঁশবাগানের মাথা দুলে দুলে শো শো শব্দ তুলেছে, যেন অন্ধকার নিজেই ফিস ফিস করে কথা বলছে। দূরের পুকুর পাড়, ফসলের জমি আর সরু মেঠো পথ সব একসাথে মিলিয়ে গেছে ধূসর আবছায়ায়। এই হাওয়াটা আজ কেমন যেন লাগছে। ঠান্ডা না, অন্যরকম। দরজায় দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়, কুয়াশা গায়ে লাগলে আবার জ্বর আসবে। ঘুম আসছিল না মা, মনে হচ্ছে কেউ যেন বাইরে হাঁটছে। এই রাতে মানুষ হাঁটে না, শুধু হাওয়া হাঁটে। দরজা টেনে দে। মা, শুনলে তুমি এই আওয়াজটা? শুনতে পেয়েছো? কি? বাঁশির আওয়াজ মা। দেখো, ওই বাঁশবাগানের দিক থেকে বাঁশির আওয়াজ আসছে। না না, এই সুরের কথা মুখেও আনবি না। দরজা বন্ধ কর এক্ষুনি। তুমি এরকম ভয় পাচ্ছ কেন গো এই একটা বাঁশির আওয়াজে? এত ভয় কিসের? কারণ এই সুর আমি আগেও শুনেছি, অনেক বছর আগে। আর সেই রাতটার পর আমাদের পাশের বাড়ির অতীন আর ফেরেনি। কি বলছো তুমি? সবাই তো বলতো তিনি শহরে চলে গেছেন। সবাই যা বলে সব সত্যি না। কিছু কথা গ্রামে চাপা থাকে, শুধু রাত জানে। তুই আজ বাইরে যাবি না। যাই শুনিস, যাই দেখিস, দরজা খুলবি না। আরে কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না মা, একটা বাঁশির সুরে এত ভয় পাওয়ার কি আছে? সব বাঁশি একরকম না। কিছু সুর মানুষ বাজায়, কিছু সুর মানুষকে ডাকে। কি গো মা, তোমার কি হয়েছে? এসব কথা তো তুমি আগে কোনোদিনও বলনি। বলিনি, কারণ ভেবেছিলাম এই গ্রামে ওই রাত আর ফিরবে না। কোন রাতের কথা বলছো তুমি? কোন রাত আর ফিরবে না? তোর বাপ হারিয়ে যাওয়ার রাত। বাবা? বাবা? তুমি তো বলেছিলে যে নদীতে নৌকা ডুবে গিয়েছিল। আমি তোকে বাঁচাতে মিথ্যে বলেছিলাম। সেদিনও এমন কুয়াশা ছিল, এমন হাওয়া ছিল, আর ঠিক এইভাবেই বাঁশির সুর উঠেছিল বাঁশবাগানের দিক থেকে। ও, তো তুমি বলতে চাও যে বাবা ওই সুরের পেছনে চলে গিয়েছিল? সে দরজায় দাঁড়িয়ে বলেছিল কেউ তাকে নাম ধরে ডাকছে। আমি কিচ্ছু শুনিনি, শুধু বাঁশি শুনেছিলাম। তারপর সে বেরিয়ে গেল, আর ভোরে আমরা পেলাম শুধু তার গামছাটা বাঁশবাগানের পাশে। এত দিন ধরে তুমি আমাকে এই কথাগুলো বলনি, তুমি আজকে বলছো এখন? মা হলে অনেক কথা বুকেই পুঁতে রাখতে হয়। আমি দিব্যি খেয়ে বলছি মা, এখন শব্দটার সাথে আমি একটা আওয়াজ শুনতে পাচ্ছি। কেউ একটা ডাকছে ওখান থেকে। কান বন্ধ কর, নাম ধরে ডাকলেও সাড়া দিবি না। মা, যদি এটা বাবার ডাক হয় তাহলে? এখন যদি বাবার ডাক শুনি আমি? মৃত মানুষ ফিরে এসে দাঁড়ায় না, আর যদি কিছু ফিরে আসে সে মানুষ থাকে না। তাই যদি হয় তাহলে গ্রামের লোকেরা এতদিন অবধি কিছু বলেনি কেন? কি রে রঘু, তোর কানেও এসেছে না আওয়াজটা? তখন থেকে শুনছিস তো কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওটা শুনেই তো বাইরে আসলাম। কিন্তু তোমরা কেন বাইরে এসছো গো? ঘুম ভেঙে গেছে। কুকুরগুলো যেভাবে ডাকছে, মনে হচ্ছে কিছু একটা গ্রামে ঢুকেছে। আরে না গো মা, কিছু ঢোকেনি না, জেগে গেছে। দাদু, তুমি এরকম কেন বলছো? তুমি কি সুর চেনো আগের থেকে? হ্যাঁ রে রঘু, চিনি বলেই তো সারা শরীর কাঁপছে। এই বাঁশি যখন বাজে, কেউ না কেউ হারায়। আরে মশাই, আপনারা আবার আগের কথা তুলছেন কেন? হতেই তো পারে যে কোনো পথের বাউল এটা বাজাতে বাজাতে যাচ্ছে। ওরে নারু, আমার তো এমনি এমনি বয়স হয়নি রে।
বাউল কি কখনো কুকুরকে এইভাবে চিৎকার করায়? আমি দেখছি বাঁশবাগানের মাথায় একটু আগে আলো নড়ছিল, একদম সাদা আলো। এই শোনো, এটাও তো হতে পারে যে কুয়াশার মধ্যে তুমি ভুল দেখেছো। আচ্ছা কাকু, আমাকে একটা কথা বলো তো, আগে কখন এটা হয়েছিল? এটা বাবা অনেক বছর আগের ঘটনা। তোর বাবা অতীন সেদিন রাতে বেরিয়েছিল, ভোরে ফিরেছিল, শুধু নীরবতা। আমি বলেছিলাম এইসব কথা আর তুলবেন না। আরে এসব কথা কি চাপা দিলে আর চেপে থাকে বৌমা? এই কথা চাপান নয়। এই, সবাই চুপ করে গেল কেন এইভাবে? হঠাৎ করে সবাই কেন চুপ? শুনুন, এখন শুধু বাঁশি না, পায়ের শব্দও আছে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি গিয়ে দেখছি, আমি দেখছি কি হয়েছে। তুই এক পাও যাবি না। আমি এখানে সব থেকে বয়স্ক, আমি বলছি কেউ একা যাবে না। যদি যাই সবাই একসাথে যাব। হাতে কিছু নিতে হবে, লাঠি, হ্যারিকেন, যা আছে সব নিয়ে নাও। না, মেয়ে মানুষের বাইরে যাওয়ার দরকার নেই। দাঁড়ান, সামনে কিছু আছে মনে হলো। একদম ঠিক বলেছো তুমি, একদম। আমরা শুধু দরজা বন্ধ করে থাকলে কিচ্ছু বদলাবে না। এই রাস্তাটা তো সোজা বাঁশ বাগানে যায়, কিন্তু আজ মনে হচ্ছে পথ লম্বা হয়ে গেছে। যখন রাত খেলতে নামে পথও বদলে যায়, সব বদলে যায়। আচ্ছা দাদু, আমাকে একটা কথা বলো, এসব সময়ে কি কেউ বেঁচে ফিরেছিল? ফিরেছিল একজন, কিন্তু সে আর কোনো দিন কথা বলেনি। ছেলেটার নাম ছিল বিভু। সে নদীর চরের ওদিকে থাকে, মানুষ ওকে এড়িয়ে চলে আজকাল। শুধু একবার বলেছিল বাঁশির পেছনে যে হাঁটে সে শেষে নিজেরই চেনা কণ্ঠস্বর শুনতে পায়, তারপর মানুষ আর নিজের মতো থাকে না। এসব শুনে না আমার ভালো লাগছে না। ভালো হয় না যে আমরা ফিরে যাই এখন? না না, এত দূর এসে যদি আজকেও ফিরে যাই, কালও এই সুর বাজবে, তখনও কি পালাবো? এই গামছা! মা, মা তুমি দেখো, চিনতে পেরেছো এটা তুমি? এটা তোর বাপের। এটা আমি নিজে সেলাই করেছিলাম। কিন্তু এত বছর পরে এটা এখানে এলো কিভাবে, আমার মনে তো এই প্রশ্ন। আরে বাবা, কিছু জিনিস সময় পুরনো হয় না রে। রঘু, তুই আমার গলা চিনতে পারছিস? আমার গলা? না, ওইদিকে তাকাবি না। কে ওটা? কে ওখানে? কে আমাকে ডাক দিচ্ছে নাম ধরে? কে? আমি রে, আমার দরকার আছে, তুই কাছে আয়, কাছে আয়। এই কণ্ঠটা মানুষের মতো, কিন্তু ঠিক মানুষ না। এই এইসব শোনা টোনার পর আমি আর এক কদমও যাচ্ছি না ওইদিকে। না গো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই গলার শব্দ আমি চিনি, এই গলাটা খুব চেনা। চেনা বলেই বিপদ। বাহ রঘু, তুই এত বড় হয়ে গেছিস, দেখে সত্যিই খুব ভালো লাগলো। তুমি কে? কে তুমি? সামনে আসো, এরকম পেছনে থেকে কথা বলো না, সামনে আসো। আমি সামনে এলে তো তুই ভয় পাবি রে, তাই এখান থেকে কথা বলছি।
কথা শুনবি না? কি গো, এত বছর পরও তুমি একই রকম জেদি আছো দেখছি। এই, নাম ধরে ডেকো না। এই কণ্ঠটা মানুষের মতো, কিন্তু ঠিক মানুষ না। কেমন একটা ভয় লাগছে। যদি তুমি সত্যি বাবা হও, তাহলে এতদিন কোথায় ছিলে? হ্যাঁ, যেখানে রাত শেষ হয় না, যেখানে বাঁশির সুর মানুষকে ধরে রাখে। আমি ফিরতে পারিনি রে, কিন্তু তুই পারবি। এইসব কথার আবার মানে কি? হ্যাঁ, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে যাচ্ছে তখন থেকে। আরে চুপ করো না তোমরা, ওকে বলতে দাও। ও যা যা বলছে মন দিয়ে শোনো। আজ দরজা খুলেছে আবার। কেউ একজন বাঁশি বাজাচ্ছে না, বাঁশিটাই নিজের থেকে বাজছে। আর সে এবার গ্রাম থেকে একজন না, আরো বেশি নেবে। কিন্তু কে নেবে? কাকে নেবে? এবং তার থেকেও বড় প্রশ্ন, কেন নেবে? কারণ তোমরা ভুলে গেছো, যে জিনিসটা মাটির নিচে রাখা ছিল সেটা নড়তে শুরু করেছে। বাঁশ বাগানের মাঝে যেও না কিন্তু। রঘু, পেছা! ওটা আর একটু উঠলেই আমাদের পায়ের কাছে চলে আসবে। যদি ভোরের আগে কালো পাথরটা না সরাও, পুরো গ্রাম এই সুর শুনবে। আর তখন কেউই দরজা বন্ধ করে বাঁচতে পারবে না। ওরে বাবার, এই বাঁশ বাগানের এখানে এই সাদা অবয়বটা কি ছিল? দেখে তো ভূতের মতো মনে হলো, আবার ধোয়া ধোয়া। আজ হয়তো না বেরোলেই ভালো হতো। এই বেরিয়েছি, এখন দেখো আবার কি রকম সাদা সাদা ভূতের মতো দেখা যাচ্ছে। আমার তো এবার সত্যিই ভয় লাগছে। না, কেউ কোথাও ফেরত যাবে না। কেন এতটা এসে আমরা ফেরত দিতে যাব? আমি আজকে পাথরের কথাটা না জেনে ফিরবই না। সবাই বুঝে শুনে কাজ করো। এই শোনো, সবাই নিচু হও, নিচু হও। বাঁশের ভেতর কিছু একটা নড়ছে, আমি নিজে দেখতে পাচ্ছি। বেশি কাছে যেও না ওই জিনিসটার। আরে ওই দেখো, এ কি অবাক কাণ্ড! মাটির নিচ থেকে একটা দেখো পাথর উঠে আসছে। না, কেউ কোথাও ফেরত যাবে না। কেন এতটা এসে আমরা ফেরত দিতে যাব? আমি আজকে পাথরের কথাটা না জেনে ফিরবই না। কিন্তু আমাদের হাতেও তো কিছু নেই। আমাদের হাতে তো শুধু কয়েকটা লাঠি রয়েছে আর হ্যারিকেন রয়েছে, এর বেশি তো কিছুই নেই। আরে, ভয় থাকলে বাঁচা যায়, বোকামি করলে যায় না। শোনো, আগে সব ধীরে সুস্থে দেখে শুনেই এগোতে হবে। এই সবাই দেখেছো? এই পাথরের মধ্যে বিভিন্ন দাগ করা আছে। আর এই দাগগুলোর সাথে বাঁশিটার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। এটার কারণ আছে। বাবা মারা যাওয়ার আগে বলেছিলেন কিছু শব্দ বাজাতে নেই। তখন আমি অত কিছু বুঝতে পারিনি এই ব্যাপারে। এখন বুঝে লাভ কি রে? পাথরটা সরাবো কিভাবে সেটা বল, কারণ এই পাথর সরলেই অনেক কিছু বেরিয়ে আসবে মনে হচ্ছে। শোনো, সবাই মিলে ধরো এটাকে। এক পাশে চাপ দাও। মাটিটা নরমই আছে। দেখো, হয়তো যদি নড়িয়ে এটাকে সরানো যায়। ওরে বাবা রে, এ তো দেখি একটা বড় গর্ত। এই পাথর নড়ানোতেই তো এটা তৈরি হলো। এটা তো গর্ত না, সিঁড়ি নিচে। ঠিক আছে, কেউ কোনো চিন্তা করো না। আমি নিচে নামছি। আমি নিচে নেমে দেখছি যে ভেতরে কি আছে। এখানেই সব রহস্য মনে হয় উন্মোচন হবে। শোন, তোকে না এত পাকামি করে এগিয়ে যেতে হবে না, বুঝেছিস? তুই একটা ছোট ছেলে, তোকে একা একা যেতে কে বলেছে রে ভেতরে? কিন্তু দেখো, এই কথাটাও তো ঠিক। কাউকে না কাউকে তো ভেতরে যেতেই হবে। ছেলেটা যখন চাইছে,
তাহলে ওই যাক না ভেতরে, আমরা তো আছি বাইরে। রঘু, আমাকে না বলে কোথাও যাবি না। আরে তোমরা কোনো চিন্তা করো না, আমি তো বলছি আমি নেমে দেখি, সবাই নামলে একসাথে ফাঁদে পড়ার সম্ভাবনা আছে। আমি নেমে দেখে নিচ্ছি, তারপর ডেকে নেবো তোমাদের। সবাই বুঝে শুনে কাজ করো। হ্যাঁ গো, আমি নেমে এসেছি, সিঁড়ি দিয়ে পুরোটা নামলাম, নিচে বেশ কয়েকটা দরজা দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা হালকা গোঙানির শব্দ আসছে একটা দরজার ভেতর থেকে। তোমরা দাঁড়াও, আমি দেখছি। এই কেউ যদি দরজার ভেতর থেকে থাকো, আমাকে উত্তর দাও ঠিকভাবে। তোমার আমি আওয়াজ পাচ্ছি। তুমি কে? কে আছো ভেতরে? তুমি কে এসেছো যে আমার খোঁজ চাইছো? তোমার গলা তো চেনা না। তুমি কে? তুমি মনে করো যে আমি তোমার সাহায্য করতে এসেছি, তোমার সাহায্যের জন্যই বাইরে দাঁড়িয়ে। জায়গাটা না আমার খুব একটা ঠিক লাগছে না। একটা কাজ করি, আপাতত একটু পিছিয়ে যাই, যদি কিছু থাকে দরজার ভেতর। অবশ্য না, অনেক ভয় পেয়েছি আমরা। এই মুহূর্তে যদি আমি পিছিয়ে যাই, আর কোনোদিন এটা জানতে পারবো না। তাহলে যা করেই হোক না কেন, এই দরজার ভেতরে কে আছে সেটা আমাকে জানতেই হবে। এটা না জানলে সবকিছু বৃথা। দরজার পাশে মেঝেতে একটা দাগ আছে, যেন ভারী কিছু টেনে আনা হয়েছে এখানে। এই ছোকরা, তুমি কে? কেন এসছো এখানে? অনেকক্ষণ থেকে তোমার আওয়াজ পাচ্ছি। তোমার আসল উদ্দেশ্য কি? তুই যেই হস, চলে যা এখান থেকে। এই জায়গাটা ভালো নয়। তুই বেঁচে যা, চলে যা। হারিকেনটা নাও, আর দেখে দেখে সাবধানে নামবে। হ্যাঁ গো, চিন্তা করো না, এখানে সবকিছু ঠিকই আছে। আমিও সুরক্ষিত আছি, নিশ্চিন্তে থাকো। একটা কথা মাথায় রাখ, কোনো যদি তুই দেখি সমস্যা হচ্ছে, আমাদেরকে বল, আমরা নামছি। না গো, তোমরা নিশ্চিন্তে থাকো, আমি একদম ঠিক আছি। আমি দরজার পেছনের মানুষটার সাথে কথা বলছি। কি রে রঘু, তোর আওয়াজ পাচ্ছি না কেন? তুই ঠিক আছিস তো বাবা নিচে? হ্যাঁ গো, চিন্তা করো না, এখানে সবকিছু ঠিকই আছে। আমিও সুরক্ষিত আছি, নিশ্চিন্তে থাকো। দরজাটা এবার খুলতেই হবে, দেখি আরেকবার খুলি। আহ, আহ, আহ। তুমি যেই আছো ভেতরে, তুমি নিশ্চিন্তে থাকো। আমি তোমাকে উদ্ধার করবই, তুমি চিন্তা করো না, আমি তোমার পক্ষেই আছি। আমি ভালো কথা বলছি, চলে যা এখান থেকে। আমাকে বাঁচাতে আসিস না, তুই নিজেই সমস্যায় পড়বি। তুমি একদম ভয় পেও না আমার সমস্যা নিয়ে, আমি ঠিক সামলে নেবো সবকিছু। সবার আগে তো আমি দেখতে চাই যে তুমি মানুষটাকে। তুই কি একবার বললে বুঝিস না? তুই যদি এই ঘরে এসে আমাকে বাঁচাতে যাস, ওরা জেগে যাবে। আর ওরা যদি জানতে পেরে যায়, এই লোকটা বারবার আমাকে কেন বলছে যে ওরা যদি জেনে যায় ওকে উদ্ধার না করতে আমার সমস্যা হবে। আপনি যেই হন না কেন, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনাকে পুরো অভয় দিচ্ছি। কোনো চিন্তার কিছু নেই, আমি আপনাকে উদ্ধার করবই। আরে একবার বললে কি বোঝো না নাকি তুমি? এখানে এমন এমন সব জিনিস রয়েছে যাতে তুমি বেঁচে ফিরতে পারবে না। শুনুন, আমার সাথে পুরো গ্রামবাসীরা রয়েছে, তারা উপরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তো তারা আসলে তো আপনি নিশ্চিন্ত হবেন। ও বাবা, তুমি একা নও তাহলে? পুরো গ্রামবাসীরা আছে? তাও আমি বলছি, খুব ভয়ানক জায়গা এটা। একটা কাজ করি, যারা যারা না উপরে আছে তাদেরকে এবার ডেকে নিই, কারণ এখানে তো কোনো খুব একটা সমস্যার কিছু হবে না তারা আসলে। ঠিক আছে, তুমি আর খানিকটু অপেক্ষা করো, আমি সব গ্রামবাসীদেরকে ডাকছি, তুমি নিশ্চিন্তে থাকো এবার, কোনো চিন্তা নেই।
ও বাবা, এই ধোঁয়াটা আবার কোথা থেকে এলো? হঠাৎ করে এই ধোঁয়াটা কেন ছড়িয়ে গেল ঘরের মধ্যে? এ তো মহা বিপদ হলো এইখানে। না না না, আমার তো এগুলো ঠিক ঠেকছে না। আমাকে ওদেরকে ডাকতেই হবে। এখানে একা থাকলে মহা বিপদ। এটা কি হয়ে গেল? যেখান থেকে এসছিস চলে যা ফেরত। তোকে আমি সাবধান করছি, যেখান থেকে এসছিস ফেরত চলে যা। আমি তো এইটা বুঝতে পারছি না যে তুমি কে, আর তুমি আমাকে বারবার ফেরত যাওয়ার জন্য হুমকি কেন দিচ্ছ? আমি কি ক্ষতি করেছি তোমার? আমি তোর ভালো চাই বলেই বলছি, ফেরত চলে যা। নিজের যদি প্রাণ বাঁচাতে চাস ফেরত চলে যা। এই, তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছো? সবাই নিচে নেমে এসো। তোমাদের দরকার আছে এখন এখানে। চলে এসো তাড়াতাড়ি। ওই যে নিচের থেকে রঘুর ডাক চলে এসছে। আমার মতে আমাদের এখন নেমে পড়া উচিত। রঘুর প্রয়োজন আমাদেরকে নিচে। যাক, তোমরা সবাই এখন নিচে চলে এসছো। এখন আমাদের অনেক বড় একটা কাজ আছে। আমাদেরকে প্রথমেই নাকে উদ্ধার করতে হবে এই দরজার ভেতর থেকে। এই দরজাটা আমি লাথি মেরে অনেকটাই খুলে দিয়েছি। এবার শুধু ভেতরে গিয়ে দেখতে হবে যে আছেটা কে। এ কি অতীন! এ তো দেখি তুমি! তুমি কবে থেকে এখানে বন্দি আছো? আমি তো অবাক তোমায় দেখে। যাক, তোমরা তাহলে এলে অবশেষে। আমি তো ভেবেছিলাম আমি এখান থেকে কোনোদিনই বেরোতে পারবো না। সেটা আমরা ভেবেছিলাম যে আগের বার যখন সেই শেষবার বাঁশি বেজেছিল, তোমাকে সেই বাঁশি নিয়ে গেছিল। হ্যাঁ, কথাটা ভুল বলনি। ওই সময়ই তোমরা আমাকে শেষ দেখেছিলে, এবং আমি এসে এখানে জেনেছি আসল রহস্য। তোমরা এখন যেখানে দাঁড়িয়ে আছো সেটা একটা পুরনো প্রাসাদের কুঠুরি। এখানেই সব খেলা। এই প্রাসাদে আগে মাল পারাপার হতো। আমাদেরই গ্রামের এক শয়তান আমাকে বন্দি করে। হ্যাঁ, এবার বুঝতে পারছি আস্তে আস্তে। আমি শুনেছিলাম এখানে চোরাচালান হয়। হ্যাঁ, যেটা শুনেছিলেন সেটা ঠিক শুনেছিলেন। কারণ এই চোরাচালান ধরতে গিয়ে আমি এখানে বাধা পড়ি। এক বৃষ্টির রাতে আমি দেখি যে নৌকায় করে এখানে সিন্দুক আনা হয়। সেই সিন্দুকটা রাখা ছিল এর মূল ফটকের সামনে, সিঁড়ির ওপর, এবং এইটার সন্ধানেই আমি এখানে আসি। আমি দূরের এক ঝোপের থেকে লুকিয়ে লুকিয়ে সবটাই দেখছিলাম। হঠাৎ করে কি হলো, আমি অজ্ঞান হয়ে যাই। গ্রামের লোক যাতে সাহস করে এখানে কখনো না আসতে পারে, এই কারণেই সেই বাঁশির আওয়াজ আর সেই মায়াবী ছায়া। অনেক বছর ধরে এরা আমাকে আটকে রেখেছে। অবশেষে আজকে গিয়ে আমি মুক্তি পেলাম। ধন্যবাদ। এই দরজাটার পেছনেই আছে আরো এক বন্দী, এবং সেই সিন্দুক, আর সেই শয়তানটা। এখানে আমরা গ্রামের আজকে সবাই আছি। এবার আর কোনো ভয়ের ব্যাপার নেই। দরজাটা খুলে ঢুকে পড়তে হবে। শোনো, এর থেকে আর সুবর্ণ সুযোগ পাওয়া যাবে না আমাদের গ্রামকে এই ত্রাসের থেকে মুক্ত করতে। হ্যাঁ, আর চিন্তারও কিছু নেই। আমাদের সবার হাতেই লাঠি রয়েছে, এবং আমরা নিজেদেরকে আরামসে বাঁচিয়ে নেব। শোনো, আমি যতদূর জানি ভেতরে ওই সিন্দুকটা রয়েছে, এবং সেই শয়তানটা তার এক শাগরেদ। আমাদের এই বেলা আর ভয় পেলে চলবে না। আমাদেরকে ঢুকে পড়তে হবে এবং ওদেরকে পাকড়াও করতে হবে। ইয়া! আহ! ইয়া! 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 এ কি বাবা, তুমি এখানে? তুমি বেঁচে আছো? আমার বিশ্বাসই হচ্ছে না যে তোমাকে চোখের সামনে দেখছি। আমার সত্যি বলছি বাবা, আমার বোধহয় জীবনের আজকে সব থেকে আনন্দের দিন যে আমি তোমাকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। রঘু, তুই কত বড় হয়ে গেছিস রে! আমি কোনোদিন ভাবিনি আর কোনোদিন দেখতে পারবো তোকে। এই, তোরা কারা রে? তোদের সাহস কি করে হলো এখানে ঢোকার? কে তোদের অনুমতি দিয়েছে? অনুমতি তোর বের করছি, দাঁড়া। এত বছর ধরে তোরা এখানে অন্যায় অবিচার করে গেছিস, তোদের শাস্তি দেব।
আমাদের ভুল হয়ে গেছে গো, আমাদের ক্ষমা করে দাও, আমরা আর জীবনে কোনোদিন এরকম করব না, ক্ষমা করে দাও আমাদের। ক্ষমা তো তোদেরকে কেউ করবে না, তোদেরকে তো শাস্তি পেতেই হবে, তোদের পাপের। অপেক্ষা কর। তোমরা এত বছর নিজেদের এই অবৈধ কাজের জন্য এই গ্রামের নিরীহ মানুষগুলোকে ভয় দেখিয়েছো। দেখলে তো দাদু, একটু সাহস করে যদি সত্যি উদ্ঘাটন করা যায় তাহলে সব সম্ভব হয়। এটা মানতেই হবে। গ্রামের মানুষরা যদি আগে একটু সাহস করে এই পদক্ষেপ নিত, আমরা তাহলে আজ মুক্ত হতাম অনেক আগেই। হ্যাঁ গো বাবা, ঠিকই বলেছ। সত্যর জন্য সবসময় লড়াই করতে হয়, ভয় পেলে চলে না। এই শিক্ষা সমগ্র গ্রামবাসীর জন্য, যে সত্য যতই ভয়ের হোক কখনো দমে থাকতে নেই, তার জন্য লড়াই করে যেতে হয়।